প্যাথোলজি নিয়ে আজকে আমরা আলোচনা করব অ্যাজ পার আওয়ার রুটিন। আমাদের রুটিন অনুযায়ী আজকে যে সাবজেক্টে নিয়ে আলোচনা করার কথা সেটা হচ্ছে প্যাথোলজি। তো আমাদের মধ্যে দু একজন নতুন স্টুডেন্টও আছেন যারা একদম খুব রিসেন্ট জয়েন করেছেন, সেই জন্য কিছু রেফারেন্স দিয়ে আমাদের ক্লাসটা শুরু করতে হয়। তা আমরা প্যাথোলজি কথাটা খুব সংক্ষেপে, প্যাথোলজির অর্থটা আমাদের আগে একটু বুঝতে হবে। অর্থাৎ নর্মাল ফাংশন, যেটা বডির যে নর্মাল হিউম্যান বডির যে নর্মাল ফাংশন, তাকে আমরা বলি ফিজিওলজি। ফিজিওলজি হচ্ছে নর্মাল ফাংশন অফ দ্য বডি, আর প্যাথোলজি হচ্ছে অ্যাবনর্মাল ফাংশন অফ দ্য বডি। লজি কথা মানে হচ্ছে সায়েন্স বা বিজ্ঞান। তাহলে যে বিজ্ঞানে অ্যাবনর্মাল ফাংশন নিয়ে আলোচনা করা হয় তাকে বলা হয় প্যাথোলজি। তাহলে প্যাথোলজি আমরা বেশ কিছু চ্যাপ্টার নিয়ে আলোচনা করেছি। গতদিন আমরা কৃমি নিয়ে আলোচনা করেছিলাম, স্টুল নিয়ে আলোচনা করেছিলাম। তা আজকে আমরা যে আলোচনাটা করব সেটা হচ্ছে কফ নিয়ে, স্পুটাম এক্সামিনেশন। স্পুটাম এক্সামিনেশনে আমরা কেন করব এবং স্পুটাম এক্সামিনেশনে আমরা কি কি পাবো, কি কি রোগ ডায়াগনোসিস করতে পারবো, তা সেই নিয়ে আমাদের আজকে আলোচ্য বিষয়। তা আমরা স্পুটাম এক্সামিনেশনে যে জিনিসগুলো পেয়ে থাকি সেটা হচ্ছে কালার। তা কালারটা কেমন থাকবে? নর্মাল অবস্থায় কালার থাকবে, স্পুটামের নর্মাল অবস্থায় কালারটা থাকবে হোয়াইট কালার। এবার কনসিস্টেন্সি কিরকম হবে? লিকুইড। ওডর কেমন হবে? কোনো ওডর থাকবে না। নর্মাল অবস্থায় স্পুটামে কোনো ওডর অর্থাৎ গন্ধ থাকবে না। লেয়ার ফর্মেশন, কোন রকম লেয়ার, তার ফর্মেশন নর্মাল স্পুটামে থাকবে না, নীল থাকবে। ইলাস্টিক ফাইবার, অর্থাৎ আমরা অনেক সময় দেখি যে যেটা আমাদের ক্যালিবাইক্রমের মধ্যে লেখা, মানে যে লক্ষণগুলো আমরা পাই, সেটা হচ্ছে থ্রেড লাইক একটা ডিসচার্জ হয় দড়ির মতো। তাহলে সেটা দড়ির মতো হওয়ার কারণটা হচ্ছে তার মধ্যে ফাইবার জাতীয় কিছু মেটেরিয়ালস থাকে। তাহলে এই নর্মাল স্পুটামের মধ্যে কিন্তু ইলাস্টিক ফাইবার জাতীয় কিছু থাকবে না, এটা নীল থাকবে। আর অ্যাসিড ফাস্ট ব্যাসিলাস, যেটা আমরা জানি অ্যাসিড ফাস্ট ব্যাসিলাস, সেটা নর্মাল স্পুটামের মধ্যে থাকবে না। অন্যান্য অর্গানিজম নর্মাল স্পুটামে খুঁজে পাওয়া যাবে না, থাকবে না, অর্থাৎ নীল থাকবে। স্ট্রেপ্টোকক্কাস বা স্ট্যাফিলোকক্কাস জাতীয় কিছু কখনো কখনো থাকতে পারে, ফিউ, কখনো কখনো সামান্য থাকতে পারে স্ট্রেপ্টোকক্কাস আর স্ট্যাফিলোকক্কাস জাতীয়। ইসোনোফিল, আমরা রক্ত পরীক্ষায় ইসোনোফিলের কথা বলেছিলাম। তা স্পুটামের মধ্যেও কিন্তু ইসোনোফিল কখনো কখনো পাওয়া যায়, কিন্তু সুস্থ অবস্থার নর্মাল যে স্পুটাম টেস্ট, সেখানে ইসোনোফিল নীল থাকবে, ইসোনোফিলটা থাকবে না। এপিথেলিয়াম খানিকটা থাকতে পারে, প্রেজেন্ট থাকতে পারে।
আর এছাড়া আদার্স অ্যাবনর্মালিটিস কিছু থাকবে না। নর্মাল অবস্থায় স্পুটাম টেস্টে এটা পাওয়া যাবে না। আর স্পেশাল এক্সামিনেশনেও সেখানে আমরা কিছু খুঁজে পাব না, অর্থাৎ নর্মাল অবস্থা যদি থাকে। এবার হচ্ছে যে আমরা স্পুটাম টেস্টটা করিয়ে কি কি অ্যাবনর্মালিটি পেতে পারি, কি কি অ্যাবনর্মালিটি আমরা পাবো, অস্বাভাবিক থুতু পরীক্ষার চিত্রটা কি হবে এবং কি কি রোগ সংকেত করবে সেটা আমরা দেখব। তা 1 নম্বর হচ্ছে অ্যাসিড ফাস্ট ব্যাসিলাইস যদি পাওয়া যায়। আমরা বলেছিলাম যে অ্যাসিড ফাস্ট ব্যাসিলাস সেটা নর্মাল স্পুটামে থাকবে না। যদি স্পুটাম টেস্টে যদি অ্যাসিড ফাস্ট ব্যাসিলাস পাওয়া যায় তাহলে টিবি রোগ বলে আমরা নির্দেশ করব। স্পুটামে যদি অ্যাসিড ফাস্ট ব্যাসিলাস পাওয়া যায় তাহলে আমরা টিবি রোগ ডায়াগনোসিস করব। কালার বলেছিলাম আমরা, কালারটা হচ্ছে হোয়াইট কালার। স্পুটামের নর্মাল কালারটা হচ্ছে হোয়াইট কালার। কালার যদি রং অন্য রং হয় তাহলে সেখানে জীবাণু ঘটিত কোনো রোগ আছে বলে মনে করা হবে। আমরা নর্মাল স্পুটামে কালারটা বলেছিলাম যে হোয়াইট কালার হবে। যদি স্পুটামে অন্যরকম কালার দেখা যায় তাহলে কোনো জীবাণু ঘটিত রোগ আছে বলে আমরা ধরে নিতে পারি। পাস সেল, তা পাস সেল তো থাকার কথা নয়। পাস সেল যদি পাওয়া যায় তাহলে পাস সেলটা কি, পাসটা কি আমরা গতদিন আলোচনায় যেটা বলেছিলাম যে পাঁচটা হচ্ছে আমাদের রক্তের মধ্যে একটা মানে পদার্থ থাকে, তাকে আমরা বলি হোয়াইট ব্লাড কর্পাসেল। WBC যেটা, সেটা হচ্ছে আমাদের দেহের মধ্যে যদি কোনো রোগ আক্রান্ত হয় সেই রোগকে প্রতিরোধ করার জন্য যে রক্তের যে শ্বেতকণিকা, সেই শ্বেতকণিকার সঙ্গে একটা যুদ্ধ হয়, অর্থাৎ রোগ প্রতিরোধ করার জন্য একটা যুদ্ধ হয়। সেই যুদ্ধে যেমন কোনো যুদ্ধে বিপক্ষের লোক মারা যায়, তা মারা গেলে সেই যে ডেড বডি, এই যে রোগের সঙ্গে শ্বেতকণিকার যে যুদ্ধ হলো, লড়াই হলো, সেই লড়াইতে উভয় পক্ষের যে সমস্ত সৈন্য সামন্ত মারা গেল সেগুলো, সেই ডেড বডিগুলো কি হয়, ডেড বডিগুলো ওই পুজ আকারে অর্থাৎ পাস আকারে জমা হয়। তাহলে পাস সেল যদি পাওয়া যায় তাহলে সেখানে বোঝা যাবে যে কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়েছে। স্পুটামে যদি আমরা পাসের উপস্থিতি দেখি, পাসের উপস্থিতি দেখলে আমরা বুঝতে পারবো যে তার মধ্যে একটা ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়েছে। আমরা নর্মাল স্পুটাম টেস্টের যে কথা বলার সময় বলেছিলাম, স্ট্রেপ্টোকক্কাস বা স্ট্যাফাইলোকক্কাস এগুলো পাওয়া যাবে না। যদি পাওয়া যায় তাহলে জীবাণু ঘটিত কোনো রোগ এর উপস্থিতি বুঝাবে। যদি আমাদের স্পুটাম পরীক্ষায় যদি স্ট্রেপ্টোকক্কাস বা স্ট্যাফাইলোকক্কাস উপস্থিত দেখি তাহলে আমরা বুঝব সেখানে দেহে জীবাণু ঘটিত কোনো রোগ উপস্থিত হয়েছে।
ইসোনোফিল, আমরা ইসোনোফিলে বলেছিলাম নর্মাল স্পুটাম টেস্টে ইসোনোফিল পাওয়া যাবে না। তা যদি মানে স্পুটাম টেস্টে যদি আমরা ইসোনোফিলের উপস্থিতি দেখি, তাহলে আমরা কয়েকটা রোগের উপস্থিতি মনে করতে পারি। সেটা হচ্ছে হাঁপানি, ব্রঙ্কাইটিস, কাশি। তাহলে স্পুটাম টেস্টে যদি মানে ইসোনোফিলের উপস্থিতি দেখা যায়, তাহলে আমরা কয়েকটা রোগ সম্বন্ধে সন্দেহ করতে পারি। সেটা হচ্ছে হাঁপানি, ব্রঙ্কাইটিস এবং যে কোনো কাশি। আমরা নর্মাল অবস্থায় স্পুটামে অ্যাশ কালার যেটা দেখেছিলাম, সেই অ্যাশ কালারের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অ্যাশ কালার সাধারণত স্পুটামে থাকে না, কিন্তু যারা ইন্ডাস্ট্রিয়াল বেল্টে বসবাস করে বা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া যারা কাজ করে, তাদের স্পুটামে কালারটা অ্যাশ কালার হয়। অ্যাশ কালার হয় এই জন্য যে সেখানে দূষিত বায়ু, অর্থাৎ যে সমস্ত ধোঁয়া, গাড়ির ধোঁয়া থেকে আরম্ভ করে এবং কারখানার ধোঁয়া থেকে আরম্ভ করে, সে তার এফেক্টে স্পুটামের মধ্যে একটা অ্যাশ কালার পাওয়া যায়। তা সাধারণত শহরবাসীদের মধ্যে কিন্তু স্পুটামে অ্যাশ কালার পাওয়া যায়, কিন্তু গ্রামের মানুষের ক্ষেত্রে স্পুটাম পরীক্ষায় কিন্তু অ্যাশ কালার পাওয়া যাবে না। রেডিশ কালার, স্পুটামে যদি রেডিশ কালার হয়, সেটা একটা বিপদের সংকেত। সেই সংকেতটা হচ্ছে কার্সিনোমা। যে কোনো অঙ্গে কার্সিনোমা হলে স্পুটামের কালারটা রেডিশ কালার হয়। তা সেটা হচ্ছে ক্যান্সারের একটা ইন্ডিকেশন। ওডর, গন্ধটা কিরকম হবে? তা আমরা প্রথমে বলেছিলাম যে ওডর কোনো গন্ধ থাকবে না, নর্মাল স্পুটামে কোনো গন্ধ থাকবে না। যদি গন্ধ থাকে এবং যদি খুব দুর্গন্ধময় হয়, তাহলে কিন্তু একটু বিপদের সংকেত রয়েছে। সেটা হচ্ছে ফুসফুসের যদি কখনো কোনো ফোড়া হয়, অ্যাবসেস, গ্যাংগ্রিন, এই সমস্ত যদি ফুসফুস আক্রান্ত হয়, তাহলে কিন্তু স্পুটামের আমরা দুর্গন্ধময় স্পুটাম পাবো। অর্থাৎ স্পুটামের নর্মাল অবস্থায় স্পুটামের কোনো দুর্গন্ধ থাকে না, কোনো গন্ধ থাকে না, কিন্তু এফেক্টেড যদি হয়, বিশেষ করে লাংস এফেক্ট যদি হয়, লাংসে কি ধরনের এফেক্ট? অর্থাৎ লাংসে যদি গ্যাংগ্রিন হয়, লাংসে যদি অ্যাবসেস হয়, তাহলে সেখানে কিন্তু স্পুটামে একটা দুর্গন্ধ থাকে। স্পুটাম যদি ওয়াটারি স্পুটাম হয়, জলের মতো তরল হয়, তাহলে বুঝতে হবে যে ফুসফুসে কোনো ইনফেকশন বা ফোলা ভাব আছে। ফুসফুসে যেটা আমাদের লাংসে যদি ফোলা ভাব থাকে, সেই ক্ষেত্রে কিন্তু স্পুটামটা আমাদের ওয়াটারি স্পুটাম হয়। তা এবার হচ্ছে আমরা কফ থুতু পরীক্ষা কেন করব, প্রয়োজনটা কি, এবং কিভাবে তার নমুনা সংগ্রহ করা হবে, স্যাম্পল কালেকশন কিভাবে করা হবে, সেটা নিয়ে আমরা একটা ধারণা দিই।
রোগীর চিকিৎসা ও রোগ নির্ণয়ের সহায়ক হিসাবে চিকিৎসক অবশ্যই স্পুটাম টেস্টের প্রয়োজন আছে বলে মনে করতে পারেন। সাধারণত যে কারণগুলোতে স্পুটাম টেস্ট করা হয় সেটা হচ্ছে অ্যান্টোমিবা হিস্টোরিয়াইটিক অবস্থা অবগত হওয়ার জন্য। নাম্বার 2 হচ্ছে প্যারাগনিস ওয়েস্টারমেনির ডিম আছে কিনা সেটা জানা যাবে। আর হচ্ছে ফুসফুসে পুষ সহ হাইড্রেটিভ সিস্ট। হাইড্রো কথার মানে হচ্ছে জল, তাহলে হাইড্রেটিভ সিস্ট, সিস্ট মানে অ্যাবনর্মাল গ্রোথ। তাহলে হাইড্রেটিভ সিস্ট তরল জাতীয় কোনো গ্রোথ যদি হয় ফুসফুসে এবং সেখানে যদি পুষ থাকে বা লিভারে যদি হাইড্রেটিভ সিস্ট থাকে বা ফুসফুস বা প্লুরা ক্যাভিটিস, আমরা প্লুরাটা কি, প্লুরাটা হচ্ছে লাংসের কভারিং। আমরা আগের দিন এই সমস্ত নিয়ে আলোচনা করেছিলাম। প্লুরা হচ্ছে লাংসের মধ্যে একটা লেয়ার থাকে, কভারিং থাকে, সেই কভারিংটাকে বলা হয় প্লুরা। সেই প্লুরার যে ক্যাভিটি, সেই ক্যাভিটি যদি কোনো কারণে ফেটে যায় সেই ক্ষেত্রে আমরা এই স্পুটাম টেস্ট করে জানতে পারব। প্লুরাতে যদি একটা ইরিটেশন হয় বা ইনফ্লামেশন হয়, আমরা একটা রোগের নাম জানি, তার নাম হচ্ছে প্লুরেসি। তাহলে প্লুরেসি একটা প্রদাহ, লাংসের যে প্লুরা, সে প্লুরার যে প্রদাহ তাকে বলা হয় প্লুরেসি। প্লুরেসি হলে একটা চেস্টে একটা ইরিটেশন অ্যান্ড ইনফ্লামেশন হয়। এগুলো মানে আইডেন্টিফাই করার জন্য আমরা যে স্পুটাম টেস্ট করে এটা ফাইন্ডিং করতে পারি। আর এছাড়া বিভিন্ন ব্যাকটেরিয়ার যে ডিম, এই ডিমগুলো আছে কিনা সেটা জানা যাবে। এবার হচ্ছে আমরা এই যে স্পুটাম টেস্টটা করব, তার যে স্যাম্পল কালেকশনের যে মেথড, সেই মেথডটা কীরকম। আমরা মল মূত্র এগুলো স্যাম্পল কালেকশনের ক্ষেত্রে আমরা আলোচনা করেছি কিভাবে স্যাম্পল কালেকশন করতে হয়, অর্থাৎ একটা স্টেরিলাইজ কন্টেনারের মধ্যে এগুলো সংগ্রহ করতে হয়। তা আমরা স্পুটাম টেস্টের ক্ষেত্রেও কিন্তু আমরা এই নমুনা সংগ্রহের মেথড অফ দ্য স্যাম্পল কালেকশন, এটার কিছু নিয়ম আছে। তা কফের ভালো নমুনা পাওয়ার জন্য কার্যকরী শ্লেষ্মার নিঃসরণ প্রয়োজন। অর্থাৎ আমরা যে স্পুটাম বলছি, সেই স্পুটামটা কিন্তু মানে আমরা কোথা থেকে সংগ্রহ করব, সেই সংগ্রহটা হচ্ছে যে প্রথম হচ্ছে যে এর যে ডিসচার্জটা হবে সে সাফিসিয়েন্ট ডিসচার্জ হওয়ার দরকার। সাধারণত কফের নমুনা প্রধানত এক্সট্রা পালমোনারি ধরনের, যেমন নেফ্রোজিয়াল নিঃসরণ। আমরা নেফ্রোজিয়াল নিঃসরণ বলতে যেটা নাক দিয়ে যেটা নিঃসরণ হয়, সেই ম্যাটারগুলোকে আমরা বলি। তা এটা হচ্ছে উৎকৃষ্ট মানে কালেকশন, মানে আমাদের যে স্যাম্পল কালেকশনের উৎকৃষ্ট পন্থা হচ্ছে এইটা।
আর এছাড়া আমরা লালা, মুখ দিয়ে যে লালা পড়ে সে লালাটা আমরা কালেক্ট করতে পারি। তাহলে ভোরবেলা কফ পরীক্ষার উপযোগী পদার্থ থাকে, সেই আধারটি কস্টিক যে আধারে যে কন্টেনারে আমরা টেস্টটা করব, সেই কন্টেনারটাকে কস্টিক সোডা দিয়ে আগে পরিষ্কার করে নিতে হবে, জীবাণুমুক্ত করতে হবে। তারপরে আমরা সেখানে ওই কন্টেনারের মধ্যে সেই থুতুগুলো বা লালাগুলো বা ফ্যারিঞ্জিয়াল যে ডিসচার্জ সেগুলো আমরা কালেক্ট করব। এবার হচ্ছে এই স্পুটাম টেস্টের মেথড, সেই মেথডটা নিয়ে আমরা একটু আলোচনা করি। পরীক্ষাগারে ল্যাবরেটরি থুতু সংগ্রহ করতে হবে। সকালবেলা কফ অথবা 24 ঘন্টা কফ সংগ্রহ করতে হয় এবং একটি পরিষ্কার পাত্রে রাখতে হবে। আমরা সকালবেলাটা কালেক্ট করতে পারি অথবা 24 ঘন্টা যে কফটা বেরোলো সেটা সংগ্রহ করে রাখতে পারি, যেন কোনো প্রকার ময়লা না পড়ে সেদিকে লক্ষ্য রাখতে হবে। মনে রাখতে হবে এটা পরীক্ষার জন্য উৎকৃষ্ট পদার্থ। এই দুটি পদ্ধতির পরীক্ষা করা হয়, ফিজিক্যাল টেস্ট অ্যান্ড মাইক্রোস্কোপিক টেস্ট। তাহলে যে আমরা স্পুটাম টেস্টটা করব, দুই ধরনের টেস্ট করা হয়, একটা হচ্ছে ফিজিক্যালি টেস্ট আর একটা হচ্ছে মাইক্রোস্কোপিক টেস্ট। ফিজিক্যালি টেস্টে কোয়ান্টিটিটা কেমন হবে? সকালবেলা কফ যদি সংগ্রহ না হয়, 24 ঘন্টার কফ বেশি পরিমাণে রাখতে হবে। সেই কফ হলে নানা ধরনের রোগ নির্ণয় করে। তাহলে 24 ঘন্টা যে আমরা কফটা কালেক্ট করব, সেই কালেকশনটা কিন্তু বিভিন্ন ধরনের রোগ সংগ্রহ মানে আইডেন্টিফাই করার ক্ষেত্রে সহায়ক হয়। এটা কনসিস্টেন্সি কেমন হবে? কফের ঘনত্ব বিচারে রোগ নির্ণয় করা হয়। এর যে কনসিস্টেন্সি, এর যে ঘনত্ব দিয়ে তার রোগ মানে বিবেচনা করা হয়। গন্ধ, কফের গন্ধে খুব বেশি গুরুত্ব নেই, কিন্তু বিভিন্ন প্রকার গন্ধ বিভিন্ন প্রকার রোগ নির্ণয় করে থাকে। যেমন ল্যাংয়ের অ্যাবসেস, গ্যাঙ্গিং, লিভার অ্যাবসেস, টিউবারকুলোসিস, এই সমস্ত গন্ধ ধরা পড়ার সুযোগ হয়। তাহলে বিভিন্ন ধরনের গন্ধে বিভিন্ন অর্গান আক্রান্ত হওয়ার ইন্ডিকেশনটা থাকে। কালার, বিভিন্ন কফের রোগ বিভিন্ন রঙের মাধ্যমে ধরা পড়ে। যেমন কালো রঙের অ্যানথ্রাকোসিস, সবুজ রঙের লিভার অ্যাবসেস, লাল রঙের হচ্ছে আমরা আগে বলেছিলাম যে কার্সিনোমার ইন্ডিকেশনটা করে। তাহলে আমরা এই কফের বা স্পুটামের রং দেখে কিন্তু আমরা অনেক সময় ডিজিজ ডায়াগনোসিস করতে পারি। যেমন হচ্ছে কালো রঙের যদি হয় তাহলে অ্যানথ্রাকোসিস, অ্যানথ্রাক্স জাতীয় রোগের ইন্ডিকেশন করে। সবুজ রং যদি কফের রং সবুজ রঙের হয়, লিভারের যে ফোড়া, লিভার অ্যাবসেস, সেটা হতে পারে। আর লাল রং হলে সেটা কিন্তু আমরা কার্সিনোমা বলে সন্দেহ করি। এবার আসা যাক মাইক্রোস্কোপিক টেস্ট। মাইক্রোস্কোপিক টেস্টে যদি ট্রাইভেনিয়াল কেস পাওয়া যায় তাহলে নিউমোনিয়া ব্রঙ্কাইটিস নির্দেশ করে। নিউমোনিয়া ব্রঙ্কাইটিস রোগের নির্দেশক হচ্ছে মাইক্রোস্কোপিক টেস্টে যদি ট্রাইভেনিয়াল কেস পাওয়া যায় তাহলে সেখানে আমরা নিউমোনিয়া ব্রঙ্কাইটিসের ইন্ডিকেশন করে। ডিকটিক প্লাগস যদি পাওয়া যায় মাইক্রোস্কোপিক টেস্টে, ব্রঙ্কাইটিস, ক্রনিক ব্রঙ্কাইটিস, ব্রঙ্কিয়াল অ্যাজমা নির্দেশ করে।
কারসেম্যানস স্পিরাল যদি পাওয়া যায় তাহলে সেখানে ব্রঙ্কিয়াল অ্যাজমা এবং সর্দি এই সমস্ত ইন্ডিকেশন করে। ইলাস্টিক ফাইবার যেটা আমরা বলেছিলাম যে ইলাস্টিক ফাইবার জাতীয় অর্থাৎ যেটা লম্বা হয়ে যায়, যে স্পুটামটা টানলে লম্বা হয়ে যায়, সেক্ষেত্রে আমরা টিউবারকুলোসিস, ব্রঙ্কাইটিস, লাংস অ্যাবসেস, লাং গ্যাংরিং, লাং টিউমার নির্দেশ করে, এমনকি ম্যালিগন্যান্ট আলসারেটিভ টিউমার অফ লাং এর নির্দেশ করে। তা আমরা এখানে একটা বিষয় জানতে হবে, সেটা হচ্ছে মানে আমাদের হোমিওপ্যাথিক দৃষ্টিভঙ্গিতে আমরা বলি যেটা ক্যান্সার বলি, সেই ক্যান্সারটা হচ্ছে মানে মিক্সড মায়াজমের ফলে হয়, অর্থাৎ সোরা, সিফিলিস, সাইকোসিস এই তিনটে মায়াজমের সংমিশ্রণে হচ্ছে ক্যান্সার রোগ সৃষ্টি করে। ক্যান্সার রোগের একটি লক্ষণ হচ্ছে যে কোনো ক্যান্সার তার একটা অ্যাবনর্মাল গ্রোথ হওয়ার একটা প্রবণতা থাকে, অ্যাবনর্মাল গ্রোথ হওয়ার প্রবণতা থাকে। আর আমরা জানি যে অ্যাবনর্মাল গ্রোথ হচ্ছে কিসের ইন্ডিকেশন? সাইকোসিসের ইন্ডিকেশন। আর সেই গ্রোথটার মধ্যে সেল টিস্যু ডিস্ট্রাকটিভ টেন্ডেন্সি থাকার জন্য সেটা হচ্ছে সিফিলিস্টিক মায়াজম। তাহলে আমরা যে ক্যান্সার রোগটা যেটা দেখি, সেই ক্যান্সার রোগের মধ্যে সোরা, সিফিলিস, সাইকোসিস তিনটে মায়াজমে আছে। এখানে বলা হচ্ছে ম্যালিগন্যান্ট আলসারেটিভ টিউমার, ম্যালিগন্যান্ট আলসারেটিভ টিউমার অর্থাৎ ম্যালিগন্যান্ট যেহেতু সেটা হচ্ছে তার মধ্যে একটা ডিস্ট্রাকটিভ টেন্ডেন্সি রয়েছে, আর টিউমার মানে হচ্ছে তার মধ্যে অ্যাবনর্মাল গ্রোথ হওয়ার একটা প্রবণতা রয়েছে। তবে এখানে কিন্তু ইলাস্টিক ফাইব্রোসিস যদি কফের মধ্যে পাওয়া যায় তাহলে কিন্তু আমরা মানে কনফার্ম নই, কনফার্ম হওয়ার জন্য বায়োপসি রিপোর্ট দরকার, কিন্তু এটা একটা ইন্ডিকেশন, সংকেত দেয় যে এটা ক্যান্সার রোগের একটা প্রবণতা রয়ে গেছে। যদি মাইক্রোস্কোপ এক্সামিনেশনে প্যারাসাইট পাওয়া যায়, প্যারাসাইট কথার মানে হচ্ছে পরজীবী। পরজীবী মানে যে অর্গানিজমগুলো দেহের থেকে তার খাদ্য রস সংগ্রহ করে বেঁচে থাকে, এখানে আশ্রয় করে বেঁচে থাকে, তাকে বলা হয় প্যারাসাইট। তবে যদি প্যারাসাইট পাওয়া যায় যে স্পুটামের মধ্যে, সেখানে আমরা কি রোগের ইন্ডিকেশন করতে পারি? লাংসের আক্রমণ হতে পারে, আর এই সমস্ত কিছু আমরা ইন্ডিকেশন করতে পারি। নিউলাইটিস যদি আমরা এই যে স্পুটামের মধ্যে যদি নিউলাইটিস উপস্থিতি দেখি তাহলে ছোট পাথরের মতো দেখা যায়। এটা বিশেষ করে এটা টিবি রোগ ইন্ডিকেশন করে। মানে মাইক্রোস্কোপ এক্সামিনেশনে যদি হেমোসাইডাইন পিগমেন্ট পাওয়া যায় তাহলে হচ্ছে কনজেস্টিভ কার্ডিয়াক ফেইলার রোগের ইঙ্গিত করে। তাহলে আমরা মানে স্পুটাম টেস্ট কিন্তু অনেক মারাত্মক রোগের ইন্ডিকেশন দিচ্ছে, অর্থাৎ কার্ডিয়াক ফেলার। কার্ডিয়াক কথা মানে হচ্ছে হার্ট, ফেলার মানে হচ্ছে বন্ধ হয়ে যাওয়া, তার ফাংশন বন্ধ হয়ে যাওয়া। তাহলে
এই ক্ষেত্রে হেমোরাইটিক পিগমেন্ট যদি আমরা স্পুটামের মধ্যে পাই, সেখানে কিন্তু একটা ইন্ডিকেশন দিচ্ছে, কার্ডিয়াক ফেলারের একটা সংকেত দিচ্ছে। মাইক্রোস্কোপ এক্সামিনেশনের যদি মায়োলিন গ্লোবুলস এর উপস্থিতি দেখা যায়, তাহলে ব্রঙ্কাইটিস রোগ বলে ইন্ডিকেট করা হবে। এটা অনেকটা ওভাল শেপ বা বর্ণহীন, দেখতে অনেকটা বর্ণহীন। এবার আসা যাক স্পুটামের যে স্টেন পরীক্ষায় যেটা দেখা যাচ্ছে, এপিথেলিয়াম সেল যদি পরিমাণে বেশি হয় তাহলে কিছু রোগ নির্দেশ করে। লিউকোসাইটস, এটা প্রকৃতির উপর রোগ নির্ভর করে। ফ্লাইডাস নিউমোনিয়া রোগের ইন্ডিকেশন করে। ব্যাকটেরিয়া প্রজাতি পরিমাণ নির্দেশ করে। আর পাস লাংস অ্যাবসেস নির্দেশ করে। ইসোনোফিল ব্রঙ্কিয়াল অ্যাজমা নির্দেশ করে। তাহলে আমরা এই স্পুটাম টেস্টে আমরা বেশ কিছু সাংঘাতিক রকম মারাত্মক কিছু রোগের ইন্ডিকেশন আমরা এই স্পুটাম টেস্ট থেকে পেতে পারি। তা আমরা প্যাথোলজি সাথে সাথে আমরা যে আমাদের যে অর্গাননের যে দৃষ্টিভঙ্গিটা, সেটাকেও আমরা মাথায় রাখতে হবে। অর্থাৎ যে রোগগুলো হচ্ছে, যে ইন্ডিকেশনগুলো দিচ্ছে প্যাথোলজিক্যাল ফাইন্ডিংসে, তার সঙ্গে আমাদের সোরা সিফিলিস সাইকোসিস, এই যে তিনটে মায়াজম, এই মায়াজমের দৃষ্টিকোণ থেকে আমরা বিচার বিশ্লেষণ করলে প্রপারলি আমরা হোমিওপ্যাথিক দৃষ্টিভঙ্গিতে, হোমিওপ্যাথিক পদ্ধতিতে আমরা রোগ আরোগ্য করতে পারবো, রোগ নিরাময় করতে